ঢাকা এক্সপ্রেসের নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতোই আজও ঢাকা এক্সপ্রেসের নিউজরুম ব্যস্ত সময় পার করছে। পাঠক দর্শকের জন্য সর্বশেষ আপডেট পৌঁছে দিতে আমাদের সংবাদকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এবছরের সবচেয়ে আলোচিত বিষয় মাগুরায় ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা। এ মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মাত্র ২১ দিনেই কার্যকর করা হয়েছে এ মামলার রায়। আজ এই সময় পর্যন্ত আমাদের বার্তাকক্ষে আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ এসেছে। তার মধ্যে রয়েছে অবৈধ ভারতীয়দের বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার ১৫ বছরে ৫ জন ভিসি এ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন, এবং তার মধ্যে ৩ জনকেই ছাত্র আন্দোলনের মুখে পড়ে বিদায় নিতে হয়েছে। আজ আমাদের নিউজরুমের সংবাদকর্মীদের সাথে সেসব বিষয়ে কথা বলবো। শুরুতেই আমরা কথা বলবো ঢাকা এক্সপ্রেসের হেড অফ ডিজিটাল এসকে সৌরভের সাথে। ৮ বছরের শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলায় রায় দিয়েছে আদালত। ২১ দিনের মধ্যেই আদালত রায় দিয়ে দিল। তো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? মাগুরার যে আসিয়া হত্যাকাণ্ড, আসলে এটা খুব চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ড ছিল। ধর্ষণ শেষে নিজের বোনের আপন বড় বোনের শ্বশুর কর্তৃক ধর্ষণ, তারপরে তাকে ওখানে তার অবস্থা আশঙ্কাজনক ছিল, এরপরে ঢাকায় নিয়ে আসা হলো, চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এটা কিন্তু সারা দেশের মধ্যে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি করেছে। সারা দেশের মানুষের মধ্যে এই বিষয়টা নিয়ে খুব আলোচিত ছিল। আর এটাতে প্রশাসন থেকেও কিন্তু খুব জোর বলা যায় যে খুব দ্রুততার সাথেই প্রশাসনও কিন্তু আসামিদের গ্রেপ্তার করা এবং তাদের যে বিচার প্রক্রিয়া সব কিছুর মধ্যে কিন্তু খুব দ্রুততার সঙ্গে হয়েছে। আর এই হত্যাকাণ্ড নিয়ে প্রধান উপদেষ্টাও বলেছিলেন যে দ্রুত সময়ের মধ্যেই যেন এটার বিচার প্রক্রিয়াটা শেষ করা হয়। আর আদালতও ঠিক সেটাই করেছেন। তারাও তাদের যেই ডকুমেন্টস বা যেই সাক্ষী বা তাদের যে এভিডেন্সের দরকার ছিল সব কিছু খুব দ্রুততার সাথেই তারা করেছে, এবং তদন্ত করে এবং আসামিদের সাক্ষ্য গ্রহণ সহ তাদের স্বীকারোক্তিমূলক যে যা যা ছিল সব কিছু নিয়েই আদালতের প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু আদালত তার রায়টা আজকে ঘোষণা করেছে। এই রায়তে আমি মনে করি শুধু আছিয়ার পরিবার শুধু না, আসলে সারা দেশের মানুষও কিন্তু খুশি হয়েছে। কারণ এত দ্রুততার সাথে আমাদের দেশে কোনো এরকম ধর্ষণ মামলার রায় হয় এটা কিন্তু খুব কমই। এটা আমার জানা নেই এত দ্রুত হয়েছে কি না, তবে আমার মনে হয় না তেমন এরকম কোনো বিরল ঘটনা আছে। তো তারপরেও যাক, যেহেতু আসিয়ার মতো আরও হত্যাকাণ্ড হয়, আরও ধর্ষণ মামলা হয়েছিল, কিন্তু আসলে বিগত দিনগুলোতে আমরা এগুলার এত দ্রুত কোনো কার্যকারিতা দেখিনি, বা মামলার প্রক্রিয়া এত দ্রুত এগোচ্ছে এরকম কোনো ঘটনা খুব কম। কারণ সাধারণত এইসব মামলাগুলা একটু ডিলে করে হয়। তারপরেও কিন্তু আসিয়াটা যেহেতু চাঞ্চল্যকর সৃষ্টি করেছে, এবং সেটা সরকারের উচ্চমহল থেকেও সবাই যখন এই ব্যাপারে খুব বেশি সোচ্চার ছিল, এবং প্রধান উপদেষ্টারও এখানে সঠিক নির্দেশনা ছিল যে এটাকে যেন খুব দ্রুততার সাথে বিচার প্রক্রিয়া শেষ করা হয়, এবং সেই আলোকেই কিন্তু আদালতও তার বিচার প্রক্রিয়াটা শেষ করেছে এবং আজকে এটা রায় ঘোষণা দিয়েছে, প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এটা আমি মনে করি যে আমাদের বিচার পাওয়ার ক্ষেত্রে যারা এখন ভুক্তভোগী আছে, যারা ভিকটিম হয়, তারা কিন্তু অনেকটা তাদের জন্য এটা একটা আশার বাণী বলা যায়। কারণ এরকম অনেক ঘটনায় ঘটতে থাকবে বা ঘটছে, বা সামনে হয়তো আরও ঘটবে বা এর আগেও ঘটেছে। কিন্তু যখনই এই যে আমাদের বিচার প্রক্রিয়াগুলো দ্রুততার সাথে শেষ হবে, তখন কিন্তু মানুষের যে আইনের প্রতি যে শ্রদ্ধা, আইনের প্রতি যে মানুষের যে নির্ভরতা, সেটা কিন্তু এখন অনেকটাই কাজে লাগবে এবং সেটা চলে আসবে সবার মাঝে। ওটা এখন ওই জিনিসটা ফিল করতে পারবে বলে আমি মনে করি। এ মামলায় আসিয়ার বোনের স্বামী, ভাসুর এবং শাশুড়িকে কিন্তু খালাস দিয়েছেন আদালত। তো আমরা হত্যাকাণ্ডের পরে দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদেরকে নিয়ে সংবাদ প্রচার করা হয়েছে এবং তাদেরকে দোষী প্রমাণ করা হয়েছে। তো এক্ষেত্রে বিষয়টাকে একটু সাংঘর্ষিক হয়ে গেল না? আদালত অবশ্যই সব কিছু দেখে শুনে এবং তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ এভিডেন্স থাকার পরে তারা বিচার বিশ্লেষণ করেই কিন্তু তারা রায়টা ঘোষণা করেছে। আর এ নিয়ে আমিও দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যম কথা বলেছে যে যেহেতু আসিয়া হত্যাকাণ্ডের সাথে তার বোনের শ্বশুর ছাড়াও তার বোন জামাই প্লাস তার ভাসুর এবং শাশুড়ি তারাও কোনো না কোনোভাবে জড়িত, আলামত নষ্ট করা থেকে শুরু করে বিভিন্ন কিছু তারা জড়িত ছিল, সেইটা তাদের নিজস্ব কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দিও ছিল।
তারপরেও আদালত হয়তো মনে করেছেন যে তাদের যে অপরাধটা ওইটা হয়তো অপরাধটা তারা ওইভাবে সাজার মধ্যে আনতে পারেননি বা জড়িত থাকা বা সম্পূর্ণ প্রত্যক্ষভাবে কোনো নিতে পারেননি দেখেই হয়তো আদালতটা এই রায়টা দিয়েছেন। তারপরেও যাক, অনেকের মাঝে এই প্রশ্নটা আসছে যেহেতু শুধুমাত্র একটা লোকেই যে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে এরকম কিছু না, কারণ তার সাথে যারা সহযোগিতা করেছে তারাও অপরাধের ভাগিদার হয়। সেই হিসাবেই অনেকেই এরকম মতামত দিয়েছেন, বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে এই ব্যাপারে তারা আসলে তাদেরকে একদম বেকসুর খালাস দেওয়াটাকে তারা ভালোভাবে নিতে পারেননি। এছাড়াও কিন্তু আমি আরেকটা গণমাধ্যমও দেখেছি, সেখানেও এই আসিয়ার যে বাদী ছিল, মামলা যে বাদী, তিনিও কিন্তু তাদের আইনজীবী বলেছেন যে তিনিও কিন্তু তাদের এই রায়ে সন্তুষ্ট হতে পারেননি এবং তারা বিচার যে রায়টা হলো রায়টা বিশ্লেষণ করে পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে তারা আবার উচ্চ আদালতে আপিল করার ব্যাপারেও তারা চিন্তা ভাবনা করছেন, এই কথাও জানানো হয়েছে। আসলে যেহেতু একটা হত্যাকাণ্ড ঘটেছে এবং খুব দ্রুততার সঙ্গে রায় হয়েছে, তো মূল আসামিটাকে আসলে আমার মনে হচ্ছে আদালত ফোকাস করেছে বেশি, সেজন্যই রায়টা আসলে তার বিরুদ্ধেই রায়টা সর্বোচ্চ রায়টা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। আর পাশাপাশি ওরা হয়তো ওদের অপরাধটাকে আদালত ওইভাবে হয়তো নেয়নি, সেজন্য তাদেরকে বেকসুর খালাস দিয়েছে। তারপরেও যাক, যেহেতু এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা তাদের বাদী পক্ষের আইনজীবী বলেছেন তারা চিন্তাভাবনা করতে উচ্চ আদালতে তাদের এই রায়ের বিরুদ্ধে তারা আবার আপিল করবেন এবং সেখানে হয়তো আবার তাদের সম্পৃক্ততার বিষয়টি উচ্চ আদালত আবার দেখতেও আর বা পুনর্বিবেচনা করতেও পারেন এবং রায়েরও হয়তো পরিবর্তন আসতে পারে। তো এটা আসলে সম্পূর্ণ ভবিষ্যতে বলে দিবে। তবে সব কিছুর ঊর্ধ্বে যেটা, সেটা হচ্ছে যে আদালতের রায়কে আমরা মেনে নিতে হবে, কারণ আদালত আসলে সব কিছু দেখে শুনে বিচার বিশ্লেষণ করেই রায়টা দেন। তো আদালতকে সম্মান করা, আইনের প্রতি সম্মান, সব কিছু মিলিয়েই এটা আসলে আমরা স্বাভাবিকভাবেই নিচ্ছি। এটাকে আসলে সাংঘর্ষিক বা বৈষম্য এরকম কোনো কিছু আমরা দেখছি না এটাতে। আর সবচেয়ে বড় কথা যেটা হলো সেটা হচ্ছে যে আইনের যে প্রক্রিয়া, খুব দ্রুত সাথে মানুষ যে বিচার পাওয়ার যে প্রক্রিয়া, এই জিনিসটা এখন আমার মনে হচ্ছে যে আমাদের এটা প্রতিষ্ঠিত হলো আর কি। দ্রুততার সাথে আইনের শাসনটা আমরা সাধারণ মানুষ পেয়ে যাচ্ছে, বা এটাই আসলে এখন সবচেয়ে বড় পাওয়া বলে মনে করি। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে কথা বলবো, ঢাকা এক্সপ্রেসের শিফট ইনচার্জ মীর রাকিব হাসানের সাথে। অবৈধ ভারতীয়দের বাংলাদেশ থেকে ভারতের মতো পুশব্যাক করা হবে না, কিন্তু নির্দিষ্ট আইন মেনে তাদেরকে ভারতে ফেরত পাঠানো হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এক্ষেত্রে মানে ভারতের আচরণটা নিয়ে আপনি কি বলবেন এবং বিষয়টিকে কিভাবে দেখছেন? ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এবং ভারত পুশিং করাটা এর আগেও করেছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বিজিবি প্রধান ছিলেন তখনও ভারত এইভাবে আচরণ করেছিল। তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি যথার্থই বলেছেন যে নিয়ম মেনে আমাদের দেশে যদি ভারতে যদি অবৈধ কেউ থেকে থাকেন, নিয়ম মেনে সে বাংলাদেশে পাঠাও, কিন্তু তোমরা এইভাবে রাতের অন্ধকারে বাংলাদেশে কেন ইয়ে করো। এছাড়া গেল দুদিন আগে বাঙালি একটা ওখানে বাঙালি বস্তি ছিল, সেটা ভেঙে ওরা সেই বাঙালিদের পাঠিয়ে দিচ্ছে। তো বাঙালিরা ওখানে নিয়ম মেনেই, যারা ওখানে ছিলেন, বস্তিতে ছিলেন, নিয়ম মেনেই ওখানে ছিলেন, কিন্তু তাদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এরকম অনেক ভারতীয় বাংলাদেশে কাজ করেন। তো স্বরাষ্ট্র উপদেষ্টা বা বাংলাদেশ এভাবে আসলে চাচ্ছেন না কাউকে রাতের অন্ধকারে ঠেলে দিতে অন্য একটা রাষ্ট্রে। যথাযথ আইন মেনে যদি তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে থাকে তাহলে সেভাবে পাঠিয়ে দেওয়া হবে। আর এমন কোনো ভারত বাংলাদেশ যুদ্ধ চলছে না যে রাতের অন্ধকারে কাউকে পাঠিয়ে দিতে হবে। সেক্ষেত্রে বিজিবি বিএসএফ একটা যুদ্ধ মতো পরিস্থিতি হয় বর্ডারে। এবং আজকে ষষ্ঠ উপদেষ্টা তিনি দেখতেও গিয়েছেন যেখান থেকে আসলে বাংলাদেশে রাতের অন্ধকারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা আসলে কোনো আচরণ হতে পারে না বন্ধু রাষ্ট্রের, এটা কোনো আচরণ হতে পারে না প্রতিবেশী রাষ্ট্রের, এটা কোনো আচরণ হতে পারে না। এবং ভারত ইদানিং যুদ্ধাংদেহী অবস্থায় আছে। ভারত পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছিল এবং বাংলাদেশের বর্ডারও অস্থিতিশীল করে রেখেছে। বাংলাদেশ সেক্ষেত্রে খুবই ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। বাংলাদেশের বর্ডারে যারা আছেন খুবই ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন।
কিন্তু ভারতের আরও একটু এই বিষয়ে খেয়াল রাখা জরুরি, কারণ যুদ্ধ তো আসলে আমরা করতে যাচ্ছি না, বাংলাদেশ থেকে তো এরকম কোনো আগ্রহ নেই যে আমরা যুদ্ধ বাঁধিয়ে দেবো এই বর্ডারে মানুষদের জন্য। কিন্তু তারা এভাবে কেন আচরণ করছে আসলে এটা এখনও সঠিকভাবে জানা যায়নি, এবং বাংলাদেশ চিঠি দিয়েছে, বাংলাদেশ ভারতকে অফিসিয়ালি চিঠি দিয়েছে যে এভাবে কেন রাতের অন্ধকারে ঠেলে দিচ্ছে বাংলাদেশে, অবৈধ হোক বৈধ হোক, এবং রোহিঙ্গাদেরও ইদানিং রোহিঙ্গাদেরও ফিরিয়ে দিচ্ছে, যারা ভারতে আশ্রয় নিয়েছিল সেই রোহিঙ্গাদেরও বাংলাদেশে রাতের অন্ধকারে পাঠিয়ে দিচ্ছে ভারত। সেটা আসলে খুবই গ্রহণযোগ্য নয়, এই বিষয়টাকে বলা যায়। অন্যদিকে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 15 বছরে 5 জন ভিসি কাজ করেছেন, তো 5 জনের মধ্যে 3 জনই কিন্তু ছাত্রদের আন্দোলনের মুখে বিদায় নিতে হলো। তো এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নিয়ে এত বেশি অস্থিরতা কেন? বিষয়টা খুবই দুঃখজনক। আপনার এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক দিনের আন্দোলনের ফসল কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়, কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় সেই আন্দোলন আসলে থামছে না। বরিশাল বিশ্ববিদ্যালয় এবং যে 3জন বিসিকে যে ছাত্রদের আন্দোলনের ফলে পদত্যাগ করতে হলো, সবগুলোই সব বিসিদের নামে দুর্নীতির অভিযোগ, দলীয়করণের অভিযোগ, নানা অভিযোগে ছাত্রদের মাঠে নামতে হয়েছে, এবং এটা আসলে এর জন্য সেশন জটে পড়তে হচ্ছে এবং নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। আসলে যারা নিয়োগ দিচ্ছেন তারা আসলে শুধুই রাজনৈতিক বা বিবেচনায় যেন না দেন। দেখছিলেন সবশেষ খবর নিয়ে ঢাকা এক্সপ্রেসের নিউজরুম পর্যালোচনা। আজ তাহলে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা এক্সপ্রেসের সাথেই থাকবেন।